হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। আমি হাউসওয়াইফ ঝুমা। আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে। যেহেতু কাকিমা বেশ কয়েকদিন আসছে না, ওর জন্য আজকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি সকাল সকাল করে। গতকাল তো সারাদিনই শুয়ে বসেছিলাম, কারণ গতকাল এত পরিমাণে মাথা ঘোরাচ্ছিল, সারাদিনই উঠতে পারিনি। তো হাজব্যান্ড মশাই সমস্ত কাজ করেছে। সকালের ব্রেকফাস্ট বানিয়েছিলাম শুধু, আর দুপুরবেলা খাওয়া দাওয়া, তারপরে সন্ধ্যাবেলা চা করে দেওয়া, তারপরে থালা বাসন মাজা, মোটামুটি সমস্ত কাজ আমার হাজব্যান্ড মশাই গতকাল করে রেখেছিল। তো আজকে সকালবেলা উঠে বেশ দেরি করেই উঠেছি, 7:30টায় উঠেছি। উঠলে কি হবে, তাও আজকে এনার্জি পাচ্ছি কাজের। ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন কিছুক্ষণ যথেষ্ট, বেশি এফোর্ট দিতে হবে না। অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করে রাখলে কিন্তু বেশ ভালোই হয়। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাগে না। ভাবছিলাম ভিডিও শ্যুট করব না, গতকালের ভিডিওটা একদম ছোট্ট গেছে, ওর জন্য আজকে একটু বড় ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝখানে। আসলে কি বলো তো, তোমাদের সঙ্গে এতটা বন্ধুত্ব হয়ে গেছে, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার ভালোই লাগে, ওর জন্য আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ এই যে ভিডিও করা, এইদিকে ক্যামেরা ধরা, ওইদিকে ক্যামেরা ধরা, ক্যামেরা ধরে দেওয়ার তো কোনো লোক নেই। তো ক্যামেরা এদিক ওদিক বারবার করে নেওয়া, তারপরে তোমার কাজগুলো করা, আবার ক্যামেরা অফ করা, জল জল হাতে ক্যামেরা ধরলে খারাপ হয়ে যাবে মোবাইল। তো সেইগুলো করা বারবার করতে করতে না অনেক টাইমটা ওয়েস্ট হয়ে যায় কিন্তু। তবে তার মধ্যে দিয়ে আমি কাজগুলো সম্পূর্ণ করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে আমাকে কেউ কিছু বলার না সুযোগ পায়। কেউ কিছু বলবে কি, আমরা তো ঘরে তিনজন, তো শান তো শানের মতোই থাকে, ও তো ছেলে মানুষ, কিছুই বলে না, ও কিছুই বোঝে না কাজকর্মে। আর শানের পাপা তো আমাকে খুবই সাপোর্ট করে এবং আমাকে খুবই হেল্প করে সব কাজেই। যখন শরীর ভালো থাকে তখন সমস্ত কাজকর্ম তো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, আর যখন শরীর অতিরিক্ত খারাপ হয়ে যায় তখন তার কিছু করার নেই। তো এর মধ্যে সকালবেলা কাজ করতে করতেই চলে এসেছে তোমার ব্লাড নিতে। তো ব্লাড দেবো আজকে। গতকাল রাত্রেবেলায় ফোন করে রেখেছিলাম দাদাকে, যে দাদা ব্লাডটা নিয়ে যেও 9টার সময়, কারণ গতকাল রাত্রেবেলা 9টার মধ্যে খাওয়া কমপ্লিট করেছি, ওর জন্য আজকে 9টার সময় আসতে বলেছি। 12 ঘন্টা পর ব্লাড নিলে বেশ ভালো রক্ত সেটা পাওয়া যায়। তো ব্লাড আমার খুব একটা পাওয়া যাচ্ছিল না, 2-3 জায়গায় ফুটাতে ফুটাতে তারপরে এক জায়গা থেকে ব্লাডটা পেলো। আর এই যে স্যান্ডিবাবু হাঁ করে তাকিয়ে রয়েছে যে কি করছে, জিম্মার হাত থেকে কি নিচ্ছে। আর ও আমাকে বোঝাচ্ছে, জিম্মা কেঁদো না কেঁদো না, কষ্ট হবে না, এক্ষুনি হয়ে যাবে, এরকম বলছে। জানো বন্ধুরা, ওইটুকুনি পুচকে মানুষ, তার কি বুদ্ধি জ্ঞান হয়েছে এখন। তো যাই হোক, ব্লাডটা নিল, সমস্ত কিছু পরীক্ষা করব, থাইরয়েড, কোলেস্টেরল, তারপরে সুগার, HB1C সবই পরীক্ষা করব। মোটামুটি 4টে ব্লাড টেস্ট হবে। মোটামুটি বললো 1,500 টাকার ওপরে ব্লাড টেস্ট হবে, তাই বলে গেল। আগামীকাল রিপোর্ট দেবে, সেটা তো তোমাদের মাঝখানে শেয়ার করব। আর এই যে স্যান্ডিবাবু এসে বলছে যে রক্ত কোথায়, রক্ত কোথায়, আমি যে চেপে রেখেছি তো তার জন্য বলছে রক্ত কোথায়। তাই আমি বললাম রক্তের তুলো ফেলে দিয়েছি, দেখ ফুটো করেছে আমার এখানে। তো এই কথা বলছিলাম সানিকে। কি বলতো বন্ধুরা, আগে অনেক সহ্য করেছি, কিন্তু এখন সহ্য ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আর তোমার পারি না সহ্য করতে। তবে আমার ধৈর্য শক্তি প্রচণ্ড, মানে বরাবরই বেশি, মানে প্রচণ্ড পরিমাণে বেশি। কারণ আমার ছেলে যখন পেটে ছিল তখন হচ্ছে শিঙি মাছে আমাকে আঙুলে কাটা দিয়েছিল, মানে আমি ধরতে গেছিলাম এমনি আঙুলে কাটা দিয়েছে। তো তার জন্য রক্ত প্রচুর পরিমাণে বেরিয়েছে, আর সাথে সাথে হাত ফুলে গেছিলো। তবুও আমি ধৈর্য শক্তি এত পরিমাণে আমি প্রখর দিয়েছে ভগবান আমাকে, মানে কোনো আউ করিনি। তো গেছিলাম তো রক্ত দিতে, ওই ঘরগুলো মোছা হয়ে গেছিলো। তখনই কাকা মানে দাদা এসেছিলো, এসে বলল রক্ত দেওয়ার কথা। আবার এখন এই ঘরগুলো মুছছি, এই ঘরগুলো মুছে তারপরে হচ্ছে গিয়ে স্নান করতে যাব। তো তার মধ্যে আবার সানি এসে গেছে, এসে বলছে যে দেখি তোমার রক্ত কোথায় বেরিয়েছে দেখি তো। তো এরকমভাবে বলছে, আর আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর যেই জায়গা মুছেছি সেই জায়গা দিয়ে বারবার ঘুরে বেড়াচ্ছে আর কাদা কাদা করছে। আমি বলছি কি, তুই যেই জায়গা মুছছিস সেই জায়গায় তুই হচ্ছে নোংরা করছিস। তো যাই হোক, এরকম বলছিলাম। তো আমার স্নান করা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
আর সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, এদিকে পোহা বানিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিল শান, সেটা চুলে টুলে শানের পাপাকে আগে দিয়ে দিলাম। আর এই যে শানের পাপা এখন বাজার থেকে মাটন এনেছে আর চিংড়ি মাছ এনেছে, আর তোমার এটা হচ্ছে গিয়ে বোয়াল মাছ এনেছে, বোয়াল না কি যেন বললো, মনে নেই আমার অতটা। তো যাই হোক 3 রকমের মাছ নিয়ে এসছে, মাছ মাংস দিয়ে। আর আমি এদিকে তরকারি কাটছি। আর এই যে এই বাজারগুলো এখনও নামাইনি, আগে তরকারি কাটবো, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, দুপুরে রান্না তো বসাতে হবে। তো এক প্রস্ত কেটে নিয়েছি। তোমার এদিকে কাঁকরোল ভাজবো, আর তোমার আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, সেটা কেটে নিয়েছি, ভালো করে ধোয়াও হয়ে গেছে, রেখে দিয়েছি পাশে জল ঝরাতে। তো এই তেলের উপরেই চিংড়ি মাছ পুঁই শাকটার আজকে রান্না করে নেব। তো এই পুঁই শাক চিংড়ি মাছটা কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে, আর খেতেও বেশ সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, একজন আমাকে বললো যে চিংড়ি মাছটা না ভেজে কাঁচা দেবে, তাহলে আরও নাকি ভালো লাগে। তো দেখলাম আজকে কাঁচা দিয়ে রান্না করে কেমন হয়, খারাপ হয়নি খেতে, টেস্ট বরাবরই একই, সে কাঁচা দাও আর তোমার এমনি ভেজেই দাও। তো এর মধ্যে শানের পাপা অনেক দিন ধরেই অ্যাকোরিয়াম পরিষ্কার করার কথা বলছিল শানকে। তো শান হচ্ছে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে নেমেছে। আমাদের এই অ্যাকোরিয়ামটা 3 লিটারের, মানে 120 লিটার জল ধরে। তো 120 লিটার জল এইগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ খানিকটা পরিশ্রমের কাজ, আর মাজাও ব্যথা হয়ে যায়। আর আমি এদিকে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি অলরেডি, মানে হওয়ার মতোই। এবারে লঙ্কা দিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা একটু পরে দিলে না ঝালটা তাহলে থাকে। সিম্পলভাবে রান্না করছি, কোনো মশলা দিইনি, যেহেতু তোমার চিংড়ি মাছ রয়েছে ওর জন্য কোনো মশলা দিইনি, এমনি সবজি দিয়েছি আর পুঁই শাকটা দিয়েছি। সবজির মধ্যে ছিল কুমড়ো, পটল দুটো দিয়েছি, আর মিষ্টি আলু দিয়েছি, আর তোমার পুঁই শাক তো আছেই, আর কিছু বেশি সবজি দিইনি। আর বেগুন দিয়েছি, বেগুন না হলে দেখবে তরকারিটা স্বাদ হয় না, বেগুন আর আলু। তবে আলু দিইনি, আলুর পরিবর্তে মিষ্টি আলু দিয়েছি, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই যে সানিবাবু এসে গেছে দাদাকে হেল্প করার জন্য। সানি হচ্ছে যেখানে আমরা সেখানেই সানি, ও মনে হয় ঘরে কম থাকে, আমাদের ঘরেই বেশি থাকে। আচ্ছা, কেউ একজন জিজ্ঞাসা করেছিল সানি কে হয়, তো সানি হচ্ছে গিয়ে আমার দেওরের ছেলে হয়। তো ও বেশিরভাগ টাইমই আমাদের কাছেই থাকে, সকাল থেকে ওই খাওয়ার টাইমটুকু শুধু মার কাছে যায়, সকাল থেকে বেশিরভাগ টাইমে আমাদের কাছে থাকে। তো এর মধ্যে শান চলে গেছিলো রেশনে, এখন আর রেশনে টাকাও দেবে না, আর আমাদের কার্ডে, আমাদের যা কার্ড সেটাতে গমও দেবে না। তো এখন হচ্ছে চাল নিতে হবে। তো এটা এনেছে 15 কিলো চাল। তো খারাপ চাল না, ভালোই বেশ চালটা। তবে দেখা যাক, যেদিন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব রেশনের চাল। যে রেশনের চাল খাওয়া যায় না এমন কিন্তু না, আমরা এত হাইফাই না যে রেশনের চাল খেতেই পারবো না। আমরা নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির লোক, আমরা খাবো, সব কিছুই খেতে পারি, তাই না? আমাদের কাছে ভালো বাসমতি রাইসও যেমন, আমাদের কাছে আবার রেশনের চালও সেরকমই। তো খেয়ে পড়ে তো ভগবানের কাছে, মানে ভগবানকে এইটুকুনি বলবো, খেয়ে পড়ে তো বেঁচে রয়েছে, কোনো তো কষ্ট দেয়নি, অভাব দেয়নি। হ্যাঁ, তো তাই জন্য রেশনের চাল বলে যে খাবো না, দূরে রেখে দেবো, কিংবা আনবো না, তো সেটা কিন্তু একদমই না। তো যাই হোক, পুঁই শাকের তরকারি হয়ে গেছে, আর এদিকে মাটনটা বসাবো। ওইদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর শানের পাপা পুরো সাফ, একদম অ্যাকোরিয়ামটা পুরো সাফ করে নিয়েছে, আর মাছগুলো তুলে নিয়েছে একটা বালতিতে, অক্সিজেনও দিয়ে নিয়েছে ওর মধ্যে। আর এই যে শান রোদের মধ্যে সমস্ত পাথর, ওখানে তোমার মোটামুটি 2 কিলো মতো পাথর আছে, সেই পাথরগুলো সব লবণ দিয়ে পরিষ্কার করতে হয়, ভিনিগার লবণ দিয়ে পরিষ্কার করতে হয়। আর অ্যাকোরিয়ামটাও ঝকঝকে করবে শানের পাপা যখনই আসে, 2 মাস 3 মাস পর পর আসলে ও আর শান মিলে তোমার পরিষ্কার করে এই অ্যাকোরিয়ামটা। আমি পারি না, কারণ আমার মাজা যন্ত্রণা করে, প্লাস আমি অত পরিষ্কার পরিচ্ছন্ন মানে অ্যাকোরিয়ামটা করতে পারি না, এই আর কি। তো মটনের তো মশলা করে নিয়েছি,
করে নেওয়ার পরে এবারে মশলাটা মটনের সাথে দিলাম। সানার পাপা সমস্ত তোমার মাছ মাংস সব ধুয়ে রেখে দিয়েছিল। আমি ওকে বললাম, ও রান্না করতে চাচ্ছিল, তবে কালকে যেহেতু সারাদিন ও রান্না করেছে ওর জন্য আমি আজকে বললাম তোমার আজকে কিছু করতে হবে না, তুমি অ্যাকোরিয়ামের দিকটায় যাও, আমি রান্নাটা আজকে সেরে নিচ্ছি। হ্যাঁ, তো 2 ভাগে রান্না হয়ে গেছে। সিম্পলই করেছি, পুঁই শাকের তরকারি আর তোমার কাঁকরোল ভাজা, আর এই যে মটন করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো মটনটা বেশ ভালোই হয়েছিল, ভালোই খেতে হয়েছিল। তবে সানের পাপার মতো এত সুন্দর হয়নি। হাজব্যান্ড মশাই যে কোথা থেকে এত সুন্দর রান্না শিখেছে জানি না, খুব সুন্দর রান্না করে। তো আমি আর ওই আর কি করে বলি যে একটা কাজ করলে হয়, রিটায়ারের পরে তুমি আর আমি দুজনে মিলে রেস্টুরেন্ট একটা খুললে হয়। অ্যাকোরিয়ামে যেমন 2 ঘন্টা 3 ঘন্টা লাগে পরিষ্কার করতে, আমার মাংসও তেমন 2-2.5 ঘন্টা লেগে গেছিলো। আর যেহেতু কড়াইতেই একেবারে হবে, একেবারে কড়াইতেই রান্না করব মাটনটা, তোমার প্রেশার কুকারে দেব না। আর আমি মটন আনলে প্রেশার কুকারে একদমই দিই না, কড়াইতেই রান্না করি। কড়াইতে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো টেস্ট হয় প্রেশার কুকারের থেকে। তো এদিকে মটনটা তো হচ্ছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে হলো। আর এই ঝুড়িতে মটনটা ছিল, ঝুড়িটা ভালো করে ধুয়ে নিলাম। তো অনেকটা টাইম লেগেছে জানো বন্ধুরা, হাত ব্যথা হয়ে গেছে আমার এটা রান্না করতে করতে। তো খেতে তো ভালোই লাগে মাটন, কিন্তু একদমই আমার খাওয়া উচিত না, কারণ আমার হাই কোলেস্টেরল। তো লোভে পড়ে খেলাম। আর এদিকে সমস্ত বাজার যেই কটা ছিল, বাজার মোটামুটি 1 সপ্তাহের বাজার এনেছে, সে কটায় পুরো ঢুকিয়ে নিয়েছি। এত বড় ফ্রিজে সম্পূর্ণটাই পুরো সবজি বাজারে ভরা, আর বাঁদিকে স্টোরটা পুরো একদম মাছ মাংসেতে ভরা। তো যাই হোক, এবারে এই যে 6টা না 7টা ড্রাম এবারে জল ঢালা হচ্ছে। আর এইদিকে আমি তোমার স্পুনের যে র্যাকটা আছে, এই র্যাকটা আজকে ধুয়ে দেব। তো তার জন্য স্পুনগুলো সব বের করে নিলাম, বের করে মাইক্রোওভেনের উপরে রেখে দেবো। তারপরে আমি হচ্ছে স্পুন র্যাকটা ধুয়ে দেবো। তো এর মধ্যে যেগুলো স্পুন ভালো সেগুলো রেখে দেবো, আর যেগুলো ব্যবহার করার মতো না সেইগুলো ভাবছি অন্য জায়গায় রেখে দেবো। তবে কি বলো তো বন্ধুরা, পুজো দিয়ে স্নান টান করে পুজো দিয়ে দুপুরে রান্নাটা করলে কি হয়, তাহলে তোমার সময়টা অনেকটা পাওয়া যায়, পরে টেনশন থাকে না যে স্নান করব পুজো দেব। তো এখন থেকে আমি এইটাই করছি যে একেবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে দুপুরে রান্নাটা বসাচ্ছি। মানে সানের পাপা যে কদিন থাকবে সে কয়দিনই করব, তারপরে আমার মতো আমি করতে থাকবো। যেহেতু ও এখন ব্রেকফাস্ট ও দেরি করেই করে, প্রায় 9:30 10টা। আমি তো আবার অত দেরি করে করি না, আমি একটু তাড়াতাড়ি করি, 9টার মধ্যে আমি করে নিই। তো তার জন্য এখন থেকে এটাই ভেবেছি করব, স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসব। আর এদিকে আরও নতুন নতুন কতগুলো মাছ এনেছে। তো গোল্ড ফিশ এনেছে অনেক কটা। তো একটা ছিল গোল্ড ফিশ, অনেক কটাই এনেছে। আগে জানো তো বন্ধুরা, আমাদের অ্যাকোরিয়ামে মাছ মানে গোল্ড ফিশটা বাঁচতো না, তবে এখন ইদানিং এই যে বাবু মামারা, আমাদের বাড়ির পাশে বাবু মামারা গোল্ড ফিশটা দিয়েছে, এই গোল্ড ফিশটা বেঁচে গেছে। তো তার জন্য সেই হিসাবে অনেক গোল্ড ফিশ নিয়ে এসছে, এবারে সেইগুলোই ঢালছিল অ্যাকোরিয়ামে। তো এই যে আমরা দুপুরে এখন খেতে বসে গেছি, হানিকে বললাম, তো হানি বললাম আমি রাত্রেবেলা খাবো, আমি খেয়েছি। তো এই যে 3 জনের থালা বেড়ে নিয়েছি, এখন খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।